বিষয় আওয়ামী লীগ ও জাতীয় পার্টি নিয়ে বিতর্ক। আওয়ামী লীগ ও জাতীয় পার্টি নিয়ে বিতর্ক। স্টুডিওতে আলোচনার জন্য উপস্থিত আছেন ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি, মহাসচিব, জাতীয় পার্টি এবং সাবেক সংসদ সদস্য। সম্মানিত দর্শক, আমাদের সাথে আরও উপস্থিত আছেন অবসরপ্রাপ্ত কর্নেল এম এ হক, সামরিক এবং রাজনীতি বিশ্লেষক এবং চেয়ারম্যান রাওয়া। ধন্যবাদ। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি। আওয়ামী লীগের পক্ষ থেকে কথা বলার এখানে কেউ নেই, জাতীয় পার্টির পক্ষে কথা বলার জন্য আছেন। আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি নিয়ে বিতর্ক। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ আছে, জাতীয় পার্টির কার্যক্রম বা জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার দাবি আছে রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে। জাতীয় পার্টির পক্ষ থেকেও যারা তাদেরকে নিষিদ্ধ দাবি করেছে তাদের নিষিদ্ধ করার দাবি জানিয়েছে। অবসরপ্রাপ্ত কর্নেল এম এ হক, আপনাকে দিয়ে শুরু করতে চাই। আপনি যেহেতু আওয়ামী লীগের সাথেও নাই, জাতীয় পার্টির সাথেও নাই, আপনি সামরিক বিশ্লেষক এবং সামাজিক বিশ্লেষকও। আপনি বিষয়টি কেমন দেখছেন, কিভাবে দেখছেন? এই মুহূর্তে জাতীয় পার্টি এবং গণ অধিকার পরিষদ মুখোমুখি জায়গায়, এর নিয়ে অনেক ঘটনা ঘটেছে, দর্শকও জানে আমাদের চেয়ে বেশি। আপনি শুরু করুন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার আন্তরিক ধন্যবাদ তারেক ভাই আপনাকে। একই সাথে আমি কাকতালীয়ভাবে আমি কল্পনা করতে পারিনি যে আমার একজন প্রিয় মানুষ, যাকে আমি খুব পছন্দ করি, রাজনৈতিক মতপার্থক্য থাকতে পারে, বাট আমি ব্যারিস্টার শামীম পাটোয়ারিকে অত্যন্ত সজ্জন ব্যক্তি হিসেবে ওনাকে শ্রদ্ধা করি, ভালোবাসি। কিন্তু রাষ্ট্রের প্রয়োজনে, দেশের প্রয়োজনে কিছু তিক্ত কথা আমি সবসময় বলে থাকি। এটা আমার নামের কারণেই বলেন, কিংবা আমার পারিবারিক ব্যাকগ্রাউন্ডের কারণে বলেন, কিংবা আমার চিন্তার কারণেই বলেন। প্রথমত আসেন, বাংলাদেশের ইতিহাসে না শুধু পৃথিবীর ইতিহাসে নিকৃষ্টতম একটি দল যে নামটির আপনি উচ্চারণ করেছেন, আওয়ামী লীগ, আর তাকে যদি বাংলায় এব্রিভিয়েশনে বলেন সেই শব্দটা উচ্চারণ করা যায় না। ঠিক ওই ইংরেজির যে তিনটা অক্ষর বাংলাকে যদি সেটা বাংলাই করা হয় কিংবা উর্দুতে বলা হয়, ঠিক এই জিনিস হল সেই পার্টি। এই পার্টি বাংলাদেশের মানুষকে ভারতের অধীনস্থ করার জন্য, চিরস্থায়ী বন্দোবস্ত দেওয়ার জন্য এই পার্টিটা তৈরি করেছিল ভারতীয় গোয়েন্দা সংস্থাগুলো বহু পূর্ব থেকে। আমি সেই পার্টি সংক্রান্ত বলতে গেলে রাত দিন শেষ হয়ে যাবে। আপনিও বলতে পারবেন, বাংলাদেশের একটা শিশু বলতে পারে সেই আওয়ামী লীগ সম্পর্কে। আমরা বর্তমান প্রেক্ষাপটে থাকি। হ্যাঁ, থাকে। তো আমি সেই দলটা তো কেন যে এখন পর্যন্ত নিশ্চিত করে নাই অফিসিয়ালি, আমি বুঝতে পারছি না। কেননা নাজি পার্টি আছে, নাৎসি পার্টি আছে, নাই তো। এই পৃথিবীতে যারা নিজের জাতিকে নিজের ধ্বংস করে দেয়, দিনে দুপুরে নিজের নাগরিককে গুলি করে হত্যা করে, গুম করে, খুন করে, শিশুদেরকে হত্যা করে, নারীদেরকে হত্যা করে, নারী নির্যাতন করে, নারী দর্শন করে, দেশের ব্যাংক লুট করে, অর্থনীতি ধ্বংস করে, শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে, বিচার ব্যবস্থা ধ্বংস করে, পুলিশকে ধ্বংস করে, সামরিক বাহিনীকে ধ্বংস করে, শ্রমিকদেরকে ধ্বংস করে, সেই দল টিকে থাকার কোনো মানে নাই। এক একটা লোক যারা আওয়ামী লীগ করেছে, প্রত্যেকটা মন্ত্রী এক একজন হাজার হাজার না বিলিয়ন ডলারের মালিক। আজকে নসরুল হামিদ বিপুর একটা ঘটনা দেখলাম, বাংলাদেশের 1 বছরের বাজেটের টাকা সে চুরি করেছে বাংলাদেশ থেকে, বিদ্যুৎ প্রতিমন্ত্রী থাকাকালীন। আমি জানি পাটোয়ারি ভাইও আমাকে এই ব্যাপারে একই আমার সাথে একমত পোষণ করেন, মানে উনিও vehemently he used to oppose this thing in the parliament. That's why I like him. এই যে পার্টিটার কথা বললাম, সেই পার্টিটা নিয়ে যাব না। এখন আসেন, আমি জাতীয় পার্টির সম্পর্কে একটু বলি। আমরা যখন বাংলাদেশ সেনাবাহিনীতে কমিশন লাভ করি, তখন জেনারেল হোসাইন মোহাম্মদ এরশাদের মার্শাল চলছিল 83 সালে। আমরা 82 সালে ঢুকি জানুয়ারিতে, 83 সালে কমিশন লাভ করি। এবং জেনারেল হোসাইন মোহাম্মদ এরশাদ, আমি তাকে যখন প্রথম দেখি একটা মার্শাল ডিউটিতে, আপনার সেটা হলো ময়মনসিংহের দুর্গাপুরে উপজাতীয় সংস্কৃতি কেন্দ্র উদ্বোধন করার জন্য সেই সময় যান উনি হেলিকপ্টারে। আমি সেখানে, আমি মিলিটারি অফিসার হিসেবে আমি ওই পেট্রোলের কিংবা ওই নিরাপত্তার দায়িত্বে ছিলাম সেই সময়। হেলিকপ্টার থেকে নামার সময় আমি স্যারকে রিসিভ করেছিলাম, তাকে দেখে অভিভূত হয়েছিলাম। আমি একটা সুন্দর আর্টিকেল লিখেছিলাম, পত্রিকায়ও সেই ছাপা হয়েছিল, সেনাপতি থেকে রাষ্ট্রপতি জেনারেল এরশাদ। এবং আমরা সেনাবাহিনীতে যখন যারা সামরিক বাহিনীতে যারা চাকরি করতাম, যখন আমরা কমিশন পাই, মাত্র 750 টাকা আমাদের বেতন ছিল। আমরা বাসা থেকে টাকা নিয়ে আমরা নিজেদের জীবনযাপন করতাম।
জেনারেল এরশাদ এই কষ্টটা বুঝতে পেরে তিনি কিন্তু আমাদের না শুধু সারা বাংলাদেশের সেই বেতন কমিশনের সবার বেতন বাড়িয়ে দেন। আমাদের ইউনিফর্ম কিনতে হতো অনেক দামে, বুট কিনতে হতো অনেক দামে। সেই সময়ে জেনারেল এরশাদ এগুলো খুব কম দামে এগুলো কেনার ব্যবস্থা করে দেন আমাদেরকে। অনেকে মনে করে সামরিক সেনাবাহিনীর অফিসাররা সব ফ্রি পায়, আসলে কিছুই ফ্রি নাই অফিসারদের জন্য। ফ্রি হলো সোলজারদের জন্য। অফিসারদের খেতে হয় টাকা দিয়ে, থাকতে হয় টাকা দিয়ে, সব কিছু কিন্তু আমরা এই প্রেক্ষাপটে থাকি। এই প্রেক্ষাপটে আসি। সেই সময়ে জেনারেল এরশাদ ছিলেন আমাদের কাছে একটা প্রভাবনীয় অভিনব এক ব্যক্তিত্ব, খুব উচ্চমানের এক ব্যক্তিত্ব। দেশ ভালোই তো চলছিল, উন্নয়ন অনেক করেছেন, কিন্তু ক্ষমতাটা গ্রহণ করাটা আমরা তো তখন রাজনীতি বুঝতাম না, পরবর্তীতে বুঝেছি তার সেভাবে ক্ষমতাটা নেওয়া মোটেও সঠিক হয়নি। তারপরে 1986 সালের 1 জানুয়ারি তিনি জাতীয় পার্টি গঠন করলেন। তিনি একজন ব্যক্তিগতভাবে অত্যন্ত ভালো মানুষ ছিলেন বলে তিনি উত্তরবঙ্গে কিন্তু ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন, এই কথা অস্বীকার্য। কিন্তু পলিটিক্সের ক্ষেত্রে যদি বলেন, রাজনীতির কথা যদি বলেন, জেনারেল এরশাদের যেই পদ্ধতিতে উনি ক্ষমতা গ্রহণ করেছেন এটা কখনো কোনোভাবে সঠিক বলে আমি মনে করি না, যখন আমি বুঝতে পারলাম। এখন সেই 9 বছরের অধ্যায় তিনি চেষ্টা করেছেন দেশের ব্যাপক উন্নতি করার জন্য, এবং তার সময় কিন্তু দেশের ব্যাপক উন্নতি হচ্ছে, এ কথা অস্বীকার করা যাবে না। আবার তিনি দুর্নীতিগ্রস্ত হওয়ার জন্য কিন্তু কাউকে বাধা দেননি, এটাও একটা বিষয় সেই সময়ে আলোচিত ছিল, সমালোচিত ছিল। পরবর্তীতে জাতীয় পার্টির অধপতন ঘটে এই আওয়ামী লীগকে সহায়তা করার জন্য। আওয়ামী লীগের বিটিম বলতে পারেন, এবং আওয়ামী লীগকে টিকিয়ে রাখার জন্য একটা সবচেয়ে দুষ্ট একটি দলকে, দুষ্কৃতিকারী একটা দলকে, দস্যু একটি দলকে, নাৎসি পার্টির চেয়ে অধপতিত একটি দলকে টিকিয়ে রাখার জন্য দীর্ঘ 16 বছর এটা সহযোগী ছিল এই জাতীয় পার্টি। জাতীয় পার্টির চেয়ার মহাসচিব কি বলেন এই ব্যাপারে? আমরা ভোটে গেছি, এটা সত্য। ভোটে যাওয়া অনেক মানুষই সেটাতে কষ্ট পেয়েছে। ভোটে যাওয়া তার কোনো ফৌজদারি অপরাধ না। ভোটে 15ই ফেব্রুয়ারি তো ভোট করেছে বিএনপি, একা ভোট, যদিও 45 দিনের মধ্যে আবার কারেক্ট করেছে। এবং 2006 সালেও বিএনপি একতরফা ভোট করার চেষ্টা করেছিল, তাদের পছন্দসই একজন চিফ ইলেকশন ক্যাডার কমিটি হেড করতে চেয়েছিল KM হাসানকে, 1,28,00,000 ভুয়া ভোটার করেছিল, এবং বিচারপতিদের বয়স 65 থেকে 67 বাড়িয়েছিল শুধুমাত্র এই ক্যালকুলেশনে যে KM হাসান সাহেব হবেন ক্যাডার গভর্নমেন্টের হেড, যিনি একসময় বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ছিলেন একটা সময়। তো KM হাসান খুব ভালো মানুষ ছিলেন, খুব নামকরা বিচারপতি, উনি হলে হয়তো বা নিরপেক্ষই হতেন, কিন্তু দলগুলো তার উপর আস্থা পায়নি। আর বিচারপতিদের বয়স বাড়িয়ে ওনাকেই করতে হবে, এটা আরও সন্দেহের উদ্রেক করে। সেই সময় ঘটনা আমার মনে আছে। আরও অনেক পরবর্তী বিচারপতি জাস্টিস হামিদুর রহমানকে জিজ্ঞেস করা হয়েছিল, উনি বলছিল না, সব দল না চাইলে আমি হব না। অর্থাৎ বিএনপি একটা ট্রাই করেছিল জামাতকে সাথে নিয়ে একতরফা ভোট করার, ফেইল হয়েছে লগি বইটার কারণে। ওই একই ট্রাই 14 সালে আওয়ামী লীগ করেছে, সফল হয়ে গেছে। এরশাদ স্যার তো 14 সালে ভোট বর্জন করেছিলেন, আমি বর্জন করেছিলাম, GM কাদের বর্জন করেছিলেন, 270 জন মনোনয়ন প্রত্যাহার করেছিল। এবং এরশাদ স্যারের একটা বিশ্বাস ছিল তার এই অসম্ভব সাহসী পদক্ষেপের কারণে দেশে একটা পট পরিবর্তন ঘটে যাবে, বিএনপি আন্দোলন করবে, সেনাবাহিনী পদক্ষেপ নেবে। কিন্তু কোনো একটা অজানা কারণে দেখা গেল কেউ পদক্ষেপ নিল না। ভোটের সময় এরশাদ স্যার যখন বললেন আমি ভোট বর্জন করলাম মিডিয়ার সামনে, 2 দিন উনি আত্মগোপনে ছিলেন। 2 দিন বাংলাদেশে একটা মিছিল হয়নি, ঢাকা ঘেরাও কর্মসূচি হয়নি, কিচ্ছু হয়নি। 2 দিন পরে ভারতের পররাষ্ট্র সচিব আসলেন, উনি এরশাদ স্যারকে বললেন আপনি ভোটে যান, ইনডাইরেক্টলি বলেছিলেন। এরশাদ স্যার তাকে না বলে দিয়েছেন, এবং নিচে নেমে সাংবাদিকদের বলে দিয়েছিলেন যে আমি ভোটে যাব না, প্রয়োজনে পিস্তল দিয়ে আমাকে গুলি করতে হবে। এবং তাকে পরে CMH নিয়ে যাওয়া হয়েছিল, বেশ লজ্জাকরভাবেই, এটা খুব অপমানজনকভাবেই হয়েছিল। ওই দিনই বাংলাদেশের রাজনীতির পটটা পরিবর্তন হয়ে যায়। এটা আমাদের সকলের ব্যর্থতা, আমরা ঠেকাতে পারিনি, ঠেকানোর পরিবেশ তৈরি হয়ে গেছিল। সেই সময় যদি জামাত বিএনপি বলতো সবাই ঢাকা চলো, ঢাকা অবরোধ করো, ঢাকা অবরোধ হয়ে যেত, অবরুদ্ধ হয়ে যেত, আওয়ামী লীগ ভোট করতে পারতো না। সুরজিৎ সেনগুপ্ত বলেছিলেন এরশাদ মনোনয়ন প্রত্যাহারের সাথে সাথে যে আমাদের এখন ভোটের তারিখ পরিবর্তন করতে হবে, সকলকে নিয়েই ভোট করতে হবে। এরশাদ কিন্তু মনোনয়ন প্রত্যাহার করেছিলেন এই কারণে যে ভোটের তফসিলটা পিছাবে,
সকল দল আলোচনা করে ইনক্লুসিভ ভোট হবে। বাংলাদেশে এই 10 বছরের মধ্যে ইনক্লুসিভ ভোটের জীবনের ঝুঁকি নিয়ে ওই একটা নিদর্শনই আছে, আর কোনো নিদর্শন কিন্তু নাই। উনি অসম্ভব, যেহেতু আর্মি অফিসার ছিলেন, একদম শেষ মুহূর্তে প্রত্যাহার করেছে, যখন আওয়ামী লীগেরও কিছু করার ছিল না, কিন্তু ক্লিক করেনি নানা কারণে, হয়তো বা কোঅর্ডিনেশন গ্যাপ ছিল। তো ফলে যেটা হলো 14 হলো, সেই গভর্নমেন্টটা 5 বছর থাকলো। ওই গভর্নমেন্টে কিন্তু ওই সময় আন্দোলন করলে 5 দিনও থাকতে পারতো না। 18 হলো, 24 হলো, 14 পরে স্বাভাবিকভাবেই জাতীয় পার্টি আর জাতীয় পার্টির নিয়ন্ত্রণে ছিল না, জাতীয় পার্টির সিদ্ধান্তগুলোও জাতীয় পার্টি নিতে পারতো না। তো এখন পারছে, এখন আমরা আমাদের সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করছি এবং এখন আমরা পারছি, আমরা অনুভব করছি। তো আমরা অবশ্যই, যদি গণতন্ত্র থাকে তাহলে বহুদল থাকবে, বহুমত থাকবে, যেটা আওয়ামী লীগ বিশ্বাস করেনি বলেই আজকে তাদের এই অবস্থা। এখন জাতীয় পার্টিও থাকবে বাংলাদেশে। আওয়ামী লীগ যদি অফিসিয়ালি ব্যান আছে এখন টেম্পোরারি, তাদের ভোটাররা তো আছে, তাদের সমর্থক তো আছে, তারা তো নাগরিক এবং সাংবিধানিকভাবে তাদের কিন্তু ভোট দেওয়ার অধিকার আছে, ভোট করারও অধিকার আছে স্বতন্ত্র অথবা অন্য কোনো দলে। এই জিনিসগুলো যত কষ্টই লাগুক, যারা ভিকটিম হয়েছে, যাদের ছেলে মারা গেছে, মেয়ে মারা গেছে, যারা টর্চার হয়েছে চাকরিতে বিভিন্নভাবে, তাদের পক্ষে আইডিয়াগুলো মানা খুবই কঠিন। কিন্তু এই আইডিয়াগুলো মানার বিকল্প কি রাষ্ট্রে আর কিছু আছে? একটা রাষ্ট্র কি 25% লোককে বাদ দিয়ে চিন্তা করতে পারবে? একটা রাষ্ট্র কি একতরফা আরেকটা ভোট এফোর্ড করতে পারবে ফুল একতরফা? তো সেটার ক্ষেত্রে তো একটা গোল্ডেন মিনস বের করতে হবে, হক ভাইদের মতো সিনিয়র লোকজনদেরকে একটা উপায় বের করতে হবে, যেখানে ভবিতব্য স্বৈরতন্ত্রও সৃষ্টি হবে না, আবার একটা একতরফা ভোটও হবে না, মোটামুটি একটা ইনক্লুসিভ ভোট হয়ে দেশটা বাঁচবে। দেশটা তো বাঁচাতে হবে। আমরা যদি একটা 14 সালের ভোট হয়ে 10 বছর এই ফেজ যায়, আবার আরেকটাও একই রকম ভোটে আবার 10 বছর ফেজ যায়, তাহলে তো এই রোটেশনে বাংলাদেশ ঘুরবে। এই রোটেশনে যদি বাংলাদেশ ঘুরে, বাংলাদেশ তো আর বাংলাদেশ থাকবে না। দেশ আমাদের, মাটি আমাদের, যুদ্ধ করবে অন্য দেশ, এখানে মারা যাবে মানুষের মানুষ, ক্ষতি হবে বাংলাদেশের। এটা পলিটিশিয়ানদের ফেইলর, আমাদের ফেইলর সত্য, কিন্তু সকলে মিলে তো এখনই সময় ছিল একটা ঐক্যমত সৃষ্টি করার, একটা ফরেন পলিসির ঐক্যমত সৃষ্টি করার, যে আমরা এইটুকু রিলেশন রাখবো অমুক দেশের সাথে, ওইটুকু রাখবো না। আমাদের আভ্যন্তরীণ ভোটে আমরা কোনো অন্য কোনো দেশের হস্তক্ষেপ চাই না, ফেয়ার ভোট হবে, ফেয়ার ভোটে যে আসবে সে আসবে, যেটা হয়নি। তো একবার যদি আমরা এটা সবাই মিলে ঐক্যমত সৃষ্টি করতে পারতাম, তাহলে কিন্তু আর কোনো অসুবিধা। এখন ভারতের কথা আমি বলি, ভারতে দেখেন রাশিয়া তো জওহরলাল নেহরুর পার্সোনাল ফ্রেন্ড ছিল সেই সময় রাশিয়া, বিজেপি এসে কিন্তু রাশিয়ার সাথে ফ্রেন্ডশিপ পরিপূর্ণ রেখেছে। আরএসএস তো টোটাল অ্যান্টি কংগ্রেস, কিন্তু যখন চায়নার সাথে যুদ্ধ হলো তখন দিল্লিতে ট্রাফিক লোক সংকট হয়ে গেছিল, তখন আরএসএসকে কংগ্রেস এঙ্গেজ করেছিল দিল্লির ট্রাফিক হিসাবে। আরেকবার যুদ্ধের সময় কুচকাওয়াজ করার লোক ছিল না, ইন্ডিয়ান সোলজার তখন কম ছিল, কংগ্রেসের আমলে আরএসএস গিয়ে কুচকাওয়াজ করে দিয়ে আসছে। তো ওই জায়গায় কেন আমরা উত্তীর্ণ হতে পারছি না, যে আমরা আমাদের ব্যক্তিগত মতের বাইরে রাষ্ট্রীয় মত কোনটা কোনটা, রাষ্ট্রের কোনটা কোনটা দরকার, রাষ্ট্রের ফান্ডামেন্টাল জায়গাগুলোতে সবাই কেন এক হতে পারি না? এইটা এখন হক ভাইদের মতো লোকদেরকে নেতৃত্ব দিতে হবে। ওনার মতো লোক যদি বলেন, উনি খুব আউটস্পোকেন, ডেফিনেটলি একটা সহাবস্থান লাগবে, বিচার হবে এবং সহাবস্থান, বিচার সহাবস্থান এই দুটো কিন্তু একসাথে থাকতে হবে। আমি বিচার করলাম কিন্তু সহাবস্থান দিলাম না, ওটা কিন্তু তোর ডাবল পানিশমেন্ট হলো। আপনাকে ধন্যবাদ এম এ হক। বিচার করলাম, সহাবস্থান দিলাম না, একতরফা আরেকটা ভোট কি এফোর্ড করতে পারবে বাংলাদেশ? দেখুন, একতরফা তো কখনো ভোট হয় না, সেটা শুধু আওয়ামী লীগ করেছে। যেগুলো পৃথিবীতে কোনো মানুষই করতে পারে না, সেটা আওয়ামী লীগ করতে পারে। তো এখন তো আর আওয়ামী লীগ নাই, হ্যাঁ। তো এখন সন্দেহটা আমাদের ভিন্ন জায়গায়। কথায় বলে না, চোরে চোরে মাসতুতো ভাই। আজকে জাতীয় পার্টির বিরুদ্ধে সারা দেশবাসী কেন বলছে? আজকে আমি শামীম পাটোয়ার এই ভাইয়ের সাথে একটা কথার সাথে দ্বিমত পোষণ করি। 25% ভোট তাহলে কোথায় যাবে? হ্যাঁ, 25% ভোট যদি বাবা মারা যায়, সম্পত্তি কি ভাইরা ভাগ ভাগ করে নেয় না? ভাগভাগি তো হয়। 25% লোক তাদের তওবা পড়ে, তারা যে অপরাধ করেছে এটা স্বীকার করে তারা ভালো মানুষ হয়ে যাবে, কিন্তু সেই দুর্বৃত্তের সাথে তো থাকতে পারবে না তারা। এখন আমরা আশঙ্কা করছি, যারা দেশ নিয়ে চিন্তা করি, দেশের মানুষ নিয়ে চিন্তা করছি, যে এই জাতীয় পার্টিকে ভর করে আবার কি সেই ফ্যাসিস্ট আওয়ামী লীগের উত্থান হয় কিনা, সেটা সন্দেহান। আমি জানি না পাটোয়ারি ভাই একা সেটা প্রতিহত করতে পারবেন কি পারবেন না। আমি তো জানি ওনার মতো একজন ন্যায়পরায়ণ একজন মানুষ কখনো অন্যায়কে প্রশ্রয় দিবেন না। উনি তো নিজে দেখেছেন সেই পার্টির প্রত্যেকটা লোক কি করেছে। আমি একটা আগে বলেছি, সেই প্রসঙ্গে আর নাই যাই। যখন একটা দেশে বিচার প্রক্রিয়াটা চলমান,
তাদের অপরাধের বিচার, তাদের অপরাধের তদন্ত, এই দেশটাকে ধ্বংস করার যে তদন্ত, এগুলো চলছে। সেই সময়ে তো আমার মনে হয় যারা আমি বিতর্কিত এবং সবাই সন্দেহ করে কিংবা প্রমাণিত সত্য আছে এরকম অনেক কিছু, সেক্ষেত্রে এটা নিয়ে ওকালতি করাও আমি মনে করি সঠিক হবে না। পুরো দেশবাসী আগে জানুক, সরকার বলুক যে তাদের অপরাধ কি, সেই অপরাধগুলো সঠিকভাবে যাচাই করা হোক। যাচাই করে যদি প্রমাণিত হয় তাদেরকে নিষিদ্ধ করা হবে, এবং সেই নিষিদ্ধ করা যত দেরি হবে দেশের মধ্যে তখন আরও বেশি সাংঘর্ষিক পরিবেশ সৃষ্টি হবে। কেন সৃষ্টি হবে? আপনি দেখুন, আজকে আমাদের বাচ্চাদের কিন্তু আপনি কোনো কিছু শিশু গমালো, পাড়া জুড়ালো, ওই গল্প কাহিনী বলে বর্গি এলো দেশে ঘুমাতে পারাবেন না। কেননা আজকে জানে ইয়াং বাচ্চারা যেভাবে কথা বলে, যে ট্যালেন্টেড তারা কিন্তু আজকে প্রত্যেকটা ব্যক্তির, প্রত্যেকটা মানুষের চারিত্রিক বৈশিষ্ট্যগুলো তারা বুঝতে পারে, অনুভব করতে পারে ভিতরে, এবং তারা সত্যকে তারা পছন্দ করে। আজকে ইউনিভার্সিটিতে আপনি দেখেন নবজাগরণ সৃষ্টি হয়েছে, কত কোঅপারেশন প্রত্যেকের মধ্যে, মারামারি তো হয়নি এখন পর্যন্ত। ডাকসু ইলেকশন হয়েছে, যেটা হয়েছে একেবারে সুন্দরভাবে পরিবেশ তারা রক্ষা করছে, কিন্তু সঠিকভাবে তারা নির্বাচনে গিয়ে যাচ্ছে। ডে আফটার টুমরো দেয়ার উইল বি ইলেকশন ইনশাআল্লাহ, এবং সেটা দিয়ে একটা তারা উদাহরণ সৃষ্টি করবে। এখন আপনি এই বাচ্চাদেরকে বোঝাবেন কিভাবে, যারা ক্ষতিগ্রস্ত হয়েছে এই দীর্ঘ 16 বছর, যাদের জীবন ছিল না, যাদের পুরো পারিবারিক ব্যবস্থা পুরো ধ্বংস করে দিয়ে গেছে সেই ফ্যাসিস্ট এবং ফ্যাসিস্টের সহযোগী জাতীয় পার্টি, এটা কিভাবে আপনি অস্বীকার করবেন? আপনি অস্বীকার করতে পারবেন? আমি তো একটা বিব্রত অবস্থায় পড়েছি শুধু শামীম পাটোয়ারী ভাইকে নিয়ে, না হলে আজকে আমি আমার কথার যে বান আপনি অগ্নিস্ফুলিঙ্গ হতো, আমি সেটা দিতে পারছি না আজকে। তো সুতরাং আমি তারেক ভাই আপনাকে, যেহেতু আপনি অত্যন্ত প্রিয় একজন উপস্থাপক আমার, আপনি নিজে চিন্তা করে আমি দর্শক শ্রোতাদের কাছে আমি এই ব্যাপারটা তুলে দিচ্ছি যে আজকে সঠিকভাবে যদি আমরা জাতীয় পার্টিকে বিগত 16 বছরে তাদের যে কার্যক্রমগুলো একটা করে আমরা পর্যালোচনা করি, এবং ইন্ডিয়ার সাথে তাদের গভীর থেকে গভীরতম সম্পর্কগুলো পর্যালোচনা করে, যে ইন্ডিয়া ছিল সেই ইন্ডিয়া এখনও আছে, আমাদের চরম শত্রু, তাদের সাথে সেই মিত্রতা আমরা কিভাবে গ্রহণ করব? কাদের সাহেব ইন্ডিয়া ভিজিট ভ্রমণ করে আসলেন বেশ কয়েকদিন। প্রতিবেশীকে কি ফেলে দিতে পারে কেউ? প্রতিবেশী ফেলে দিতে পারে, জায়গা তো পরিবর্তন করা যায় না। বলা যায়, আপনারা অনেক কথা বলেন যে বউ পরিবর্তন করা যায়, প্রতিবেশী পরিবর্তন করা যায় না। কে বলছে? প্রতিবেশী পরিবর্তন করা যায়, একজন প্রতিবেশীকে 4 প্রতিবেশী বানানো যায়, বিচ্ছেদ করা যায় না। পারিবারিক মানে আপনাকে কি বলে, আমাদের 51বর্তী পরিবার কি এখন ছোট ছোট পরিবারের সৃষ্টি হয়েছে না? আপনি প্রতিবেশীকে রূপ পরিবর্তন করিয়ে দিবেন, এবং প্রয়োজনে তা করতে হয়। বিশ্বে হয়েছে, অসংখ্যবার হয়েছে, যে প্রতিবেশী আমাদের অস্তিত্বকে স্বীকার করে না। এটা তো শামীম পাটোয়ারী ভাই ভালো করে জানেন, মানে আজকে সেক্রেটারি জেনারেল। আপনি বলেন শামীম পাটোয়ারী ভাই একজন ব্যারিস্টারও বটে, একজন শীর্ষ পর্যায়ের আইনজীবীও বটে। ইন্ডিয়া কি কখনো আমাদের অস্তিত্ব স্বীকার করেছে? তারা তো যে কোনো মূল্যে এই দেশটাকে দখল করে চিরস্থায়ীভাবে তাদের গলদকরণ করার জন্য করছে। তো আসি এই প্রশ্নই আপনার কাছে। শামীম পাটোয়ারী, আপনি ব্যারিস্টার, আপনি আইনজ্ঞ, আপনি সংসদ সদস্য ছিলেন, আপনি মহাসচিব। ভারত বিষয়ে তিনি যে কথা বললেন, আপনার মূল্যায়ন বা আপনার অবস্থান? জি, আমি তার আগে দুটো কথা আপনি কিন্তু একটু আগে উদাহরণেও ভারতের এক ধরনের উদাহরণ, ভারত রাশিয়া, জওহরলাল নেহেরু, আরএসএস উদাহরণ তুলেছেন। একটা হচ্ছে এরশাদ স্যার সাত্তার সাহেবের কাছ থেকে ক্ষমতা যখন নিয়েছিলেন, সাত্তার সাহেব একটা কাগজে লিখে দিয়েছিলেন যে আমি রাষ্ট্র পরিচালনা অক্ষম, এই জন্য ক্ষমতা দিয়ে দিলাম। বিচারপতি সাত্তার কিন্তু 1970 সালের ইলেকশনের চিফ ইলেকশন কমিশনার ছিলেন, খুব সাহসী মানুষ। এবং সাত্তার সাহেব কিন্তু পরবর্তীতে আবার রেডিওতে বলেছেন যে উনি ঠিক কাজ করেছিলেন উনি এই পদত্যাগপত্রটি দিয়ে। এর আগে এরকম একটি কাগজে জিয়াউর রহমানও ক্ষমতা নিয়েছিলেন, তার আগে একইভাবে বা ক্ষমতা নিয়েছিলেন 7 তারিখে তাহের সাহেব, তার আগে খালেদ মোশাররফ, তার আগে আমাদের খন্দকার মোশাররফ, অর্থাৎ এরকম ধারায় 6-7 বার ক্ষমতা নেওয়ার পরে এরশাদ স্যার একইভাবে নিয়েছেন বা একটু অন্যভাবে নিয়েছেন। তো সেটা সেই সময় ইল্লিগাল ছিল না, বা সেটা ইল্লিগাল হলে আগের অনেকগুলো ইল্লিগাল হয়ে যাবে। দ্বিতীয় একটি ন্যারেটিভস আমি জাস্ট চিন্তা করছি, দেখুন 75-এর পরে আওয়ামী লীগ 2বার ক্ষমতায় এসে পালিয়ে গেছে। একবার তো সপরিবারে বঙ্গবন্ধু পরিবারকে মেরে ফেলা হলো, যেটা আমি নিন্দা জানাই, কিন্তু তারপরে তখনও তারা পালিয়ে গিয়েছিলেন, আরেকবার এখন পালিয়ে গেলেন। ওই পালিয়ে যাওয়ার পরে জিয়াউর রহমান কিন্তু তাকে আবার ফিরিয়ে আনলেন আওয়ামী লীগকে,
উনি যখন বহুদলীয় গণতন্ত্র করলেন উনি কেন বাকশালকে রেখে দিলেন না, উনি কেন আওয়ামী লীগকে রিভাইভ করলেন? আবার ভোটে কিন্তু আওয়ামী লীগকে নিয়ে আসতেন, 39টা সিট দিয়েছিলেন। আমি যতটুকু পার্লামেন্টের সিনিয়র এমপিদের কাছে শুনেছি, ইট ওয়াজ এ নেগোসিয়েটেড ইলেকশন, যে তাকে বলা হয়েছিল আওয়ামী লীগকে যে এত সিট দেওয়া হবে, তারা রাজি হয়েছে। দেন এরশাদ স্যার এসেও কিন্তু একবার ভোট করলেন আওয়ামী লীগকে নিয়ে, আরেকবার আওয়ামী লীগ করলো না। 15 ফেব্রুয়ারিতে ভোট হলো আওয়ামী লীগকে ছাড়া, জাতীয় পার্টিকে ছাড়া, সেই সরকারের টিকলো না। অর্থাৎ এদেশে আওয়ামী লীগকে সাথে নিয়ে ভোট করার রেকর্ড যা আছে, আওয়ামী লীগকে বাদ দিয়ে ভোট করার রেকর্ড কম। বিএনপিকে সাথে নিয়ে ভোট করার রেকর্ড যা আছে, বিএনপিকে বাদ দিয়ে ভোট করার রেকর্ড বেশি, 14 এবং 24 তার মধ্যে এক্সাম্পল। অর্থাৎ আওয়ামী লীগ অ্যাজ সরকারি দল তারা মেস আপ করে ফেলে একটা পয়েন্টে গিয়ে, কিন্তু অ্যাজ বিরোধী দল বা রাজপথের দল তারা বেশ রেজিলেন্ট, জামাতের মতো। জামাত যেমন ফিরে আসে শক্তিশালী, অসম্ভব, শত রেজিলেন্সও জামাত যেমন ভাঙে না, আওয়ামী লীগও কোনো একটা কারণে ফিরে আসে। এবং এটাই প্রবলেম, এই যে ফিরে আসবে 5 বছর পরে, 7 বছর পরে, 10 বছর পরে, 20 বছর পরে, বাংলাদেশে যেই সরকার আসুক এদেশের মানুষকে খুশি করতে পারবে না। মানুষ অসন্তুষ্ট থাকবে, খাদ্য নিয়ে, চাকরি নিয়ে, ট্রাফিক জ্যাম নিয়ে, রাস্তা নিয়ে, দুর্নীতি নিয়ে, দূষণ নিয়ে, নদী ভাঙ্গন নিয়ে প্রচুর অসন্তুষ্ট মানুষ থাকবে, এবং যে কোনো পলিটিক্যাল পার্টি সেটাকে ক্যাশ করতে পারবে। সো ওই জন্য আওয়ামী লীগকে নিয়ে চিন্তা করতে হবে বুকে পাথর বেঁধে, দেশের স্বার্থে, বুকে পাথর বেঁধে দেশের স্বার্থে। আমাদেরও আওয়ামী লীগের বিরুদ্ধে প্রচুর অভিযোগ আছে, আমাদের পলিটিক্যাল ক্যারিয়ারে আওয়ামী লীগের অনেক অনেক ক্ষতি করেছে, কিন্তু আমরা তারপরেও মনে করি ইনক্লুসিভ একটা ভোট দেশে লাগতে পারে দেশটাকে স্ট্রিমলাইন করতে। এখন ভারত ইস্যুতে এদেশের মানুষ ভারত বিরোধী, এটা একদম শাশ্বত, এবং এদেশে যারা ভারত বিরোধী হবে তারা পপুলার হবে। খুব চমৎকার একটা স্ট্যান্ড এটা, আমি ভারত বিরোধিতা করা বা সেনাবাহিনীর অনেকগুলো কারণও আছে, স্ট্র্যাটেজিক কারণ আছে। ভারত তো আমাদেরকে 71 সালে হেল্প করেছে, এটা তো অস্বীকার করা যাবে না। এবং বলতে পারেন যে ভারত হেল্প করেছে পাকিস্তানকে ভেঙে দেওয়ার জন্য, কিন্তু গণহত্যারও তো পাকিস্তান করেছে। পাকিস্তান যদি বঙ্গবন্ধুকে ক্ষমতা দিয়ে দিত তাহলে তার ভারতের এখানে নাক গলানোর সুযোগ হতো না। এর আগে 52 ভাষা আন্দোলন হয়েছে, সেখানে ভারতের কী রোল আছে? এর আগে যুক্তফ্রন্টের সরকার হলো, সেটা তো সরকার ভেঙে দিল পশ্চিম পাকিস্তানি, পাঞ্জাবাইজেশন, কোটারি অফ পাঞ্জাব, পাঞ্জাবদের এত প্রভাব ছিল যে ওরা সব জায়গাতেই ইভেন পাকিস্তানের ভিতরেও বৈষম্য করতো। তো আমাদেরও করেছে। এই বৈষম্য থেকে আমরা প্রথমে স্বাধিকার, স্বায়ত্তশাসন, দেন স্বাধীনতা, ধাপে ধাপে। গণহত্যা প্রথম করেছে পাকিস্তান 26শে মার্চ, সেটা ইন্ডিয়াকে নাক গলানোর জাস্টিফিকেশন করে দিয়েছে, কারণ 1 কোটি লোক তখন আমাদের ইন্ডিয়ায় চলে গেছে ইতিমধ্যে। দেন আসেন, এখন আমাদের নাইবার আমরা চেঞ্জ করতে পারছি না কোনোভাবেই। যুদ্ধের পরে প্রথম কাজ বঙ্গবন্ধু কী করলেন? মিসেস ইন্দিরা গান্ধী, আপনি আপনার সৈন্য ফেরত নিয়ে যান। এবং ওই মিটিংটা একজন রেকর্ড করেছে, এটা শোনার পরে ইন্দিরা গান্ধী খুব আপসেট হয়ে গেছেন, বা উনি একটা বিব্রতকর পরিস্থিতিতে পড়ে গেছেন, কিন্তু উনি কিন্তু সৈন্য ফেরত নিয়েছেন। ভারতীয় সৈন্য কিন্তু ছিল না। তো ভারত যদি বাংলাদেশকে দখল করতে চেত, প্রদেশ করতে চাইতো, এটা তো 72-এই করতে পারতো, 71-এও করতে পারতো, 73-এই করতে পারতো, কোনো ব্যাপারই ছিল না। আরও 10 বছর সৈন্য থাকলে কি হতো, 5 বছর সৈন্য থাকলে কি হতো, কিন্তু সরিয়ে নিয়ে গেছে। সরিয়ে নিয়ে যাওয়ার ফলে স্বাভাবিকভাবেই তারা চাচ্ছে এই দেশটা এই দেশের মতো থাকুক, কিন্তু আমরা নিজেরা এক হতে পারি না, আমরা বসতে পারি না, আলোচনা করতে পারি না, চা খেতে পারি না, থিওরি ঠিক করতে পারি না। ভারতের একটা কনসার্ন আছে, এই দেশটা যদি আলট্রা ইসলামিস্ট কোনো কারণ হয়, এটা গ্লোবাল কনসার্ন, আলট্রা ইসলামিস্ট যদি হয়ে যায় কখনো বা করা হয়, তাহলে সেটা ভারতের সিকিউরিটি থ্রেট হতে পারে। আর একটা হতে পারে যে তারা মনে করতে পারে যে এখান থেকে 7 সিস্টার বা অন্য জায়গায় ডিস্টার্ব হতে পারে, তখন ন্যাচারালি তারা প্রিএমটিভ স্ট্রাইক করতে পারে। আমেরিকা করেছে না ইরাকে প্রিএমটিভ স্ট্রাইক, আমেরিকা করেছে না আফগানিস্তানে প্রিএমটিভ স্ট্রাইক। সো আমাদের ন্যাশনাল কনসেনসাস হবে আমরা একটা আলট্রা ইসলামিস্ট দেশ যেন এটা না হয়। আর এই দেশটা কম্বিনেশন অফ সো মেনি থিওরিজ, 71 এখানে একটা থিওরি, এখানে বৌদ্ধবাদ একটা থিওরি, ইসলাম, সুফিজম, সব কিছু কিন্তু এখানে থিওরি। সবগুলো থিওরির এখানে একটা সহাবস্থান থাকতে হবে। কোনো একটা থিওরি কখনো জিতে গেল, সে যদি আগের থিওরিগুলোকে বাদ দেয়, ওই আগের থিওরি কিন্তু বাদ দিতে পারবে না, আগের থিওরি ফিরে আসবে, বারবার ফিরে আসবে, যুদ্ধ করবে, গৃহযুদ্ধ হবে। যখন আপনি একটা সার্টেন পার্সেন্টেজ অফ পিপলকে মেইন স্ট্রিমে আনতে পারবেন না, তারা স্বাভাবিকভাবেই সাইড লাইনে গিয়ে অস্ত্র হাতে নেবে, যেটা আওয়ামী লীগের বিরুদ্ধে হয়েছিল। 4-5 তারিখে আমরা বলেছিলাম, টকশোতেই বলেছিলাম যে এখন যদি আওয়ামী লীগ পদত্যাগ না করে দেশে অস্ত্র ঢুকবে, এবং এই ছেলেরা অস্ত্র হাতে নেবে বাধ্য হয়ে, কারণ তারা দেয়ালে পিঠ থেকে গেছে, তারা রিস্ক নিয়ে নিচ্ছে, এখন তাদের যুদ্ধ করা ছাড়া আর কোনো অপশন নাই। তো তারপরের দিন তো আওয়ামী লীগ চলে গেল। একইভাবে ওই 71-এর অনেক শক্তি তারা কিন্তু একটা সময় মনে করতে পারে যে আবার একটা 71 করতে হবে, আবার একটা যুদ্ধ করতে হবে। ন্যারেটিভস তো দাঁড়া করানো হবে, রাইট অর রং, কিন্তু ন্যারেটিভস দাঁড়িয়ে যাবে। ওই ন্যারেটিভস দাঁড়িয়ে যাওয়ার আগেই সিনিয়র পলিটিশিয়ান, পোর খাওয়া পলিটিশিয়ান, যোগ্য পলিটিশিয়ান, দেশপ্রেমিক পলিটিশিয়ানদের উচিত ওই ন্যারেটিভসের জায়গায় একটা বাংলাদেশ ন্যারেটিভস তৈরি করা।
জি, আপনাকে ধন্যবাদ। এম এ হক, অনেকগুলো কথা তিনি বললেন, সেভেন সিস্টার্সের কথা বললেন, আলট্রা ইসলামিস্ট অ্যাক্টিভিস্ট আসার কথা বললেন, এবং আর যেসব কথা আগে বললেন সে কথায় নাই গেলাম। না, আমি ছোট্ট করে দুই একটা প্রশ্নের বুকে দুই একটা প্রশ্ন না, বুকে পাথর বেঁধে কথাটা দ্বিতীয়বার শুনলাম ওনার মুখ থেকে। আমাদের সেনাবাহিনী প্রধানও বুকে পাথর বেঁধে কথাটি বলেছিলেন, মেনে নিয়েছেন। সেই প্রসঙ্গে নাই গেলাম। আমি শামীম পাটোয়ারী ভাইয়ের যে দু একটা খুব আমি স্পর্শকাতর বিষয় উনি বলেছেন, ডেফিনেটলি পলিটিক্যাল কারণে উনি বলেছেন, এটা মন থেকে যে বলেননি আমি বুঝতে পারি তার কথা শুনেই। যেমন জিয়াউর রহমানকে উনি জেনারেল সাদের ক্ষমতা ঘণ্টাকে জাস্টিফাই করার জন্য বলেছেন, এরকম 3 বার আরও হয়েছে। জিয়াউর রহমান কিন্তু কখনো এরকম লিখে ক্ষমতা দেন নাই কখনো। জিয়াউর রহমানকে জনগণ বসিয়েছে একটা ভিক্ষুবামের মধ্যে। যখন দেশে কোনো পলিটিক্যাল পার্টি ছিল না, জিয়াউর রহমান সেই সময় সৈনিক জনতা, জিয়াউর রহমান তখন বন্দী ছিলেন সেনাপ্রধান হিসেবে, জনগণ তাকে মিলিটারি তাকে মুক্ত করে তাকে ক্ষমতায় বসিয়েছে, এবং সেই সময় দেশের প্রয়োজনে তিনি গণতান্ত্রিক সম্মানিত দর্শক, থাকুন আমাদের সাথে। আমরা আছি চ্যানেল আইয়ের অনলাইন প্ল্যাটফর্ম ফেসবুক এবং ইউটিউব চ্যানেলে। জি, আপনি অব্যাহত রাখুন। সুতরাং আমি আমার শ্রদ্ধেয় ভাইকে এখানে একটু কারেকশন করে দিয়েছি, জিয়াউর রহমান সেভাবে নেন। দ্বিতীয় পয়েন্ট উনি যেটা বললেন ভারত সম্পর্কে, আর আওয়ামী লীগকে ইনক্লুসিভ নির্বাচন করার জন্য, আমার খুবই খারাপ লাগছে ভাইয়ের কাছে এই কথাটা শুনে। একজন অপরাধী, সেই অপরাধীকে, এবং এমন অপরাধ যেটা পৃথিবীর মধ্যে ঘৃণিত সবচেয়ে অপরাধ, সেই অপরাধ তারা করেছে। সেই অপরাধীদেরকে নিয়ে আবার ইনক্লুসিভ কিভাবে হয়? আপনার একটা ঘরে যদি 4-5 ভাই থাকেন, যে ভাইটা দুষ্কৃতিকারী, যে ভাইটা পরিবারের কোনো কিছুই আইন কানুন মানে না, বাবার কথা শোনে না, কার কোনো আদর্শ মানে না, সেই ভাইকে তো ত্যায্য পুত্র করা হয়। এখন কি জোর করে বলবেন ইনক্লুসিভ করেন? এবং তাকে তো বিভিন্ন অন্য ধর্মে সে তো সম্পত্তির মালিকানাও পায় না। সুতরাং এটা আসলে সঠিক বলছেন না, আমি মনে করি দেশের ক্ষতিকর একটা, এটা ইন্ডিয়ান একটা চাপানো বুলি জাতীয়। তাইলে আমরা এই কথার মাধ্যমে আমরা বুঝতে পারছি জাতীয় পার্টি চাচ্ছে আবার আওয়ামী লীগের সেই ফ্যাসিস্ট একটি দলকে পুনর্জীবিত করার একটা পরিকল্পনা নিয়ে তারা মাঠে নামছে, যেটার জন্য আজকে বাংলাদেশে কিছু সংখ্যক রাজনৈতিক দল ভেহেমেন্টলি অপোজ করছে। সুতরাং আমি শ্রদ্ধেয় পাটোয়ারী ভাইকে বলবো একজন সেক্রেটারি জেনারেল হিসাবে রিথিঙ্ক করার জন্য, নাহলে আপনাদের অস্তিত্ব নিয়েও কিন্তু সংকটে পড়বেন যদি আপনার আরেকজন অপরাধীকে বাঁচাতে যান। মনে রাখবেন, অন্যায় যে করে, অন্যায় যে সহে, তব ঘৃণা তারে যেন তৃণ সমদহে, এই ছোটবেলা সেই কবিতাটা পড়েছিলাম। সুতরাং আপনারও কিন্তু সেই সহযোগিতা আছেনই, তারপর যদি আবার তাদেরকে সহযোগিতা করেন এখন, এটা কিন্তু দেশবাসী কখনো মেনে নিবে না। আরেকটা কথা বলেছেন উনি, ইন্ডিয়াকে কোনোভাবেই আপনারা এভাবে ওপেনলি সাপোর্ট করতে পারেন না, যে দেশটা আমাদের অস্তিত্ব স্বীকার করে না। আপনি বলেছেন 1971 সালে আমাদেরকে সহযোগিতা করেছে। 1971 সালের পুরো পটভূমি তৈরি তো করে দিয়েছে ইন্ডিয়া। আপনি দেখেন অরুন্ধতী রায়ের সেই বইটা পড়েন, আপনি অরুন্ধতী রায়ের বই পড়েন, আপনার সুভাষ বোসের নাতনির লেখা, কি পটভূমি তারা তৈরি করেছিল শেখ মুজিবকে যাতে পাকিস্তান ইয়াহিয়া খান ক্ষমতা হস্তান্তর না করে, সেই পরিবেশটা তৈরি করে পশ্চিম পাকিস্তানে করেছে, পূর্ব পাকিস্তানে করেছে। শেখ মুজিব টিল হিজ লাস্ট হি নেভার ওয়ান্টেড এ ইন্ডিপেন্ডেন্ট পাকিস্তান, বিকজ এটা তার রাইট ছিল উভয় পাকিস্তানের প্রেসিডেন্ট হওয়া কিংবা প্রাইম মিনিস্টার হওয়া, সেই জন্য শেষ মুহূর্ত পর্যন্ত। কিন্তু তার 4 খলিফা, তারা তো ছিল 30 জন, যে 4 খলিফার যে 30 জন একটা কোর কমিটি ছিল, 30 জনের মধ্যে 26 জনই ছিল ইন্ডিয়ার চর। এটা আমার কথা না, তাদেরই লেখা বই আছে, দেখেন। সিরাজুল আলম খান পরে এগুলো স্বীকার করেছেন। তারা প্রত্যেকটা কথা, যখন ইয়াহিয়া খান সিদ্ধান্ত নিলেন বঙ্গবন্ধুর কাছে, শেখ মুজিবুর রহমানের কাছে ক্ষমতা হস্তান্তর করবেন, পুরো ইন্ডিয়ার মাথা খারাপ হয়ে গেল। আমরা তো এটা চাইনি, আমরা তো এটা চাবো না। ঐক্যবদ্ধ পাকিস্তান শুধু ইন্ডিয়ারই মেনু ছিল না, এজেন্ডায় ছিল না, এটা ইসরায়েলের এজেন্ডায়ও ছিল, যাতে 2টা পাকিস্তান একসাথে না থাকে। সেই ইন্ডিয়া সেই এজেন্ডা বাস্তবায়ন করতে চাচ্ছিল, এবং সেই জন্য কী করছিল, 70 সালের ইলেকশনে নভেম্বর মাসে, আমি আজকে বলতে বাধ্য হয়ে, বাচ্চা ছিলাম, আমরাও ভোট দিয়েছি নৌকায় বাচ্চা অবস্থায়,
একটা শেখ মুজিবকে সাপোর্ট করার জন্য, আমাদের দেশের একটা ক্ষমতা পাওয়ার জন্য শেখ মুজিব যাতে পাকিস্তানের প্রধানমন্ত্রী হন, সেই জন্য তো আমরা ভোট দিয়েছি, নাকি অন্য কিছু কারণে? নাকি এখানে লেখা ছিল স্বাধীনতা অর্জন করতে হ্যাঁ না ভোট? এটা তো ছিল না। পাকিস্তান টিকিয়ে রাখার জন্যই তো শেখ মুজিবকে আমরা ভোট দিয়েছিলাম সেই সময়, এবং শেখ মুজিব প্রধানমন্ত্রী হয়েছিলেন, এটাও কোনো সাংবিধানিকভাবে কোনো অন্যায় নয়। পুরো ইন্টারফেয়ার করেছে এই ইন্ডিয়ার হীন চক্রান্ত যাতে পাকিস্তান ভেঙে যায়, সেজন্য তারা তাদের ফিফথ কলামিস্ট দিয়ে বিহারিদেরকে হত্যা করেছে। প্রতিদিন 30 জন 40 জন করে, আপনি পত্রিকা দেখেন সেই সময়ের পাবেন, সেই পাহাড়তলিতে হত্যা করেছে, সৈয়দপুরে হত্যা করেছে, মিরপুরে হত্যা করেছে, মোহাম্মদপুরে হত্যা করেছে, যেখানে যেখানে বিহারিদের পেয়েছে। এমনকি যারা ইসলামপন্থী ছিল তাদের উপরে আক্রমণ করেছে। আপনি দেখেন এই পল্টন ময়দানে জামাত ইসলামীর মিটিং করতে দেয় নাই, সেখানে 7 জনকে তারা হত্যা করেছে এই আওয়ামী লীগ। পত্রিকায় দেখেন, আমি এগুলো পড়েছি। শামীম ভাই আমার চেয়ে আরো ভালো জানবেন এই সমস্ত ব্যাপারগুলো। এগুলো কারা করেছে? ইন্ডিয়া করেছে, যাতে ঐক্যবদ্ধ পাকিস্তান না থাকে। কেন না থাকে? তারা তাদের জাতীয় স্বার্থে সেটা করেছে, কারণ তাদের জন্য একটা বিশাল থ্রেট ছিল। যদি পাকিস্তান আমরা বর্তমান অবস্থা নিয়ে আলোচনা করতে এটা গেল। সুতরাং আমি বলবো যে কোনোভাবেই আমাদেরকে ইন্ডিয়ার প্রতি দুর্বল হওয়াটা আমাদের স্বাধীনতার চেতনার পক্ষে যায় না। তৃতীয়ত, উনি আলট্রা ইসলামিস্টের কথা বললেন। আলট্রা ইসলামিস্ট শব্দ বলতে কিছু নাই, কিন্তু আমাদের পবিত্র কোরআন বলছেন তোমরা মধ্যম পন্থা অবলম্বন করো। আল্লাহ বলছেন, যে আল্লাহ কোরআন সৃষ্টি করেছেন, যে আল্লাহ ইসলাম সৃষ্টি করেছেন মানুষের মুক্তির জন্য, সেখানে আলট্রা বলতে আবার কি আছে? ইসলাম বলছে মধ্যম পন্থা। সেই মধ্যম পন্থার ইসলাম এই বাংলাদেশে বহু হাজার বছর আগে থেকেই ছিল। নতুন করে এটাকে একটা টার্মিনোলজি, আলট্রা রিলিজিয়াস যদি কেউ থাকে পৃথিবীতে, সেটা ইন্ডিয়াতে আছে, বিজেপি। সেই বিজেপির সাথে আপনারা কিভাবে সম্পর্ক রাখেন, যে বিজেপি হাজার হাজার মুসলমানকে উচ্ছেদ করছে, হত্যা করছে? শামীম পাটোয়ারি ভাই, আমি আপনার সাথে একটু যুক্ত করি। এই আমরা যখন কথা বলছি তার আগের দিন পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পালিত হয়েছে, জশ্নে জুলুস হয়েছে। সেখানে কিন্তু এক গোষ্ঠীকে, তারাও মুসলমান, আরেক গোষ্ঠী ফটিকছড়ি মাদ্রাসা থেকে আক্রমণ করা হয়েছে, অথবা বলা হয়েছে ফটিকছড়ি মাদ্রাসায় আক্রমণ করা। দুই পক্ষ থেকে দুই রকম কথা বলেছে, সেটা কিন্তু মুসলমানদের মধ্যেই। আবার আমাদের ইমান আকিদা রক্ষা কমিটির নামে রাজবাড়িতে একজনের লাশ তুলে পুড়িয়ে দেওয়া হয়েছে। এই ভিডিওসগুলো, এই ছবিগুলো, এই নিউজগুলো ইন্টারন্যাশনালি কিন্তু অনেক ইফেক্ট করে বাংলাদেশে। আমি ওইটাতেই হয়তো শামীম পাটোয়ারি ভাই ওই কথাগুলো বলেছেন, আমি যতটুকু বুঝতে পারছি। অল্প বিদ্যা ভয়ঙ্করী। লিটল লার্নিং ইজ ভেরি ডেঞ্জারাস। ইসলামের পরিপক্কতা না থাকার কারণে এই সুযোগটা গ্রহণ করে ইন্টারন্যাশনাল কনস্পিরেসি যারা করে, ইন্টেলিজেন্স গোয়েন্দারা এই সুযোগটা গ্রহণ করে। গোয়েন্দারা চায় বাংলাদেশে ধর্মীয় উন্মাদনা দেখানোর জন্য, এবং তারা বেছে নেয় কাদেরকে? যাদের জ্ঞান কম। আপনি একটা অশিক্ষিত লোককে কিন্তু একটা লোভ দেখিয়ে, কিংবা তাকে সে যদি চারিত্রিকভাবে নৈতিক মূল্যবোধের শক্তিশালী না হয়, তাহলে কিন্তু অল্পতেই তাকে আপনি বুঝিয়ে একটা খারাপ কাজ করাতে পারবেন। ঠিক সেই জিনিসগুলো হচ্ছে, এবং এমন এমন ভয়ঙ্কর কাজগুলো তারা করে। যেমন আমি কথার কথা বলি, ইসলাম কিন্তু একটা খুব পরিচ্ছন্ন ধর্ম। এখানে কিন্তু কোনো আপনার কোনো ধরনের জটিলতা নাই, একেবারে সহজ সরল, স্ট্রেট ফরওয়ার্ড। কোনো আপনি বক্র চিন্তা করতে পারবেন না। আপনি সূরা ফাতিহাতে পড়ছেন, ইয়া কানাবুদু ইয়া কানাস্তাইন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে সহজ সরল পথে পরিচালিত করো। আপনি তো প্রত্যেক দিনই বলছেন সহজ সরল, আপনি কেন বক্রতায় যাবেন? এখন কয়জন মুসলমান আলহামদু সূরার বা সূরা ফাতিহার অনুবাদ জেনে পড়ে? এখানেই তো শামীম পাটোয়ারি ভাইদের ব্যর্থতা। ওনারা নিজেরা নিজেদের আদর্শকে ভুলে গিয়ে ইন্ডিয়ার শেখানো আদর্শকে অনুসরণ করেন। আল্লাহর শেখানো আদর্শকে, ওনার সৃষ্টিকর্তার আদর্শকে অনুসরণ না করে অন্য দেশ থেকে তারা আদর্শ আমদানি করে সে আদর্শ দিয়ে রাষ্ট্র পরিচালনা করতে চায়। আচ্ছা, আমরা শেষ করব। তো সুতরাং আমি শেষ করছি। আমি বলবো কি, এই যে এখন শেষ কথায় আমি বলে দিচ্ছি, কোনোভাবেই বাংলাদেশ শান্তি আসবে না। আপনি এই আইফোনের, অ্যাপেল ফোনের সফটওয়্যার, আইফোনের সফটওয়্যার দিয়েই চালাতে হবে, অ্যান্ড্রয়েড দিয়ে চালাতে পারবেন না। বাংলাদেশ চালাতে গেলে 93% মুসলমানের যে আদর্শ সেটা হলো ইসলাম। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আপনার সৃষ্টিকর্তা, আমার সৃষ্টিকর্তা, আমাদের শামীম পাটোয়ারি ভাইয়ের সৃষ্টিকর্তা, ক্যামেরাম্যানদের সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে তোমাদের জন্য তো জীবন ব্যবস্থা একটা দিয়েছি আমি।
আর উনি আমাদেরকে সৃষ্টি করতে পারলেন, আমাদের রাষ্ট্র পরিচালনা কিভাবে করতে হবে এটা দিতে পারবেন না আল্লাহ, না? সেটা দাঁড় করতে হবে লেনিন থেকে, কার্ল মার্কস থেকে, ইন্ডিয়ার বিজেপি থেকে, পাকিস্তান থেকে, জাপান থেকে। কেন আল্লাহ কি এতই অথর্ব? নাউজুবিল্লাহ মিন যালিক। আমাদের সংবিধান তো আসছে ইংল্যান্ড থেকে। হ্যাঁ হ্যাঁ, বাংলাদেশের সংবিধান আসছে আবার ইংল্যান্ড ইংল্যান্ড থেকে। সংবিধান তো আছেই পবিত্র কোরআন। আপনার পবিত্র কোরআনের উপর কোনো সংবিধান আছে নাকি? আপনার কোরআনই আইন, শুধু একটা আইন আজকে চালু করেন না যে চুরি করলে হাত কাটা হবে। ইসলামী রাষ্ট্র নামে পৃথিবীতে দুইটা আছে, ইরান এবং পাকিস্তান। আর কোথাও কিন্তু মুসলিম সংখ্যাগরিষ্ঠ অনেক দেশ আছে। তারিকুল ইসলাম, তারেক, আমার নাম তো আব্দুল হক। নাম থাকলে কি যে যারা ধর্মবিদ্বেষে তাদের নাম তো ইসলাম, কি বলে, শামসুল ইসলাম। ধর্মে বিশ্বাস করে না, নাম তো শামসুল ইসলাম, ইসলামের সূর্য। নাম দিয়ে তো কাজ হয় না, কাজ হবে মানে কাজ দিয়ে কাজ হবে, বুঝতে পারেন? কাজের মাধ্যমে প্রমাণিত হবে। আজকে মানুষের বাংলাদেশের নৈতিক চরিত্র যদি উন্নত করা না যায়, মানুষের নৈতিক চরিত্র যদি পরিবর্তন না করা যায়, রাজনীতিবিদের নৈতিক চরিত্র যদি আপনি উন্নত না করতে পারেন, তারা যদি আল্লাহকে না ভয় করে, মৃত্যুকে না ভয় করে, কিয়ামত পর্যন্ত বাংলাদেশ। আপনাকে ধন্যবাদ শামীম পাটোয়ারি। আমরা শেষ করব, অনেকগুলো টপিক আপনার সামনে দিয়ে দিয়েছেন এম এ হক। অবশ্যই ইসলাম একটা অসাধারণ ধর্ম। ইসলামের যে বিজয়ের ইতিহাস, পৃথিবীর অর্ধেকটা দখল করা, বহুত্ববাদ, সব অবস্থা, অসাধারণ এক্সাম্পল আছে। এই রিজনে প্রবলেমটা হয়ে গেছে, ইন্ডিয়া পাকিস্তান দুটো দেশ ভাগ হলো ধর্মের ভিত্তিতে একদম টোটালি। এবং যে বাঙালিরা খুব স্বল্প সময়ের মধ্যেই জিন্না সাহেবের টু নেশনস থিওরি ফলো করে লাড়কেলেঙ্গে পাকিস্তান, মুজিবুর রহমান বলেছে, তাজউদ্দিন সাহেব বলেছে, এরা বলে পাকিস্তান সৃষ্টি করেছে। এবং আপনি জেনে অবাক হবেন, পাকিস্তানের পক্ষে, পাকিস্তান সৃষ্টিতে পাকিস্তানে যে পরিমাণ ভোট ছিল, 47 সালে বাংলাদেশে তার থেকে বেশি ভোট ছিল। বাংলাদেশে একটা ভোট হয়েছিল যে বাংলাদেশ কোন দিকে যাবে, বেশি ভোট ছিল ওখানকার থেকে এখানে বেশি ছিল। কিন্তু সেখানে ফাটল ধরলো কোথায়? এই রিজনে ইসলামের ক্ষতি করলো পাকিস্তান। কারণ 71 সালে তারা গণহত্যা করলো, রেপ করলো। এটা জুলফিকার আলী ভুট্টোর নাতির বই আছে, সংস অফ সোর্স অ্যান্ড ব্লাড, ওখানে উনি রেপের ডিটেলস বিবরণ দিয়েছে, ফাতিমা ভুট্টো। তো অসাধারণ একটা বই। রেপ করেছে, মুসলিমকে রেপ করেছে, মুসলিমকে মেরেছে। ইন্ডিয়ান ষড়যন্ত্র থাকতেই পারে, ইন্ডিয়ান ষড়যন্ত্র থাকাটা খুব স্বাভাবিক। কিন্তু 26শে মার্চের গণহত্যাটা কে করলো? পাকিস্তান আর্মি। পরের 9 মাস কে অপারেশন করলো? পাকিস্তান আর্মি। ক্ষমতা দিল না কে? পাকিস্তান। ক্ষমতা দিয়ে দিলেই তো আর কোনো সমস্যা হতো না। এর সাথে জুলফিকার আলী ভুট্টো জড়িত ছিলেন। জুলফিকার আলী ভুট্টো নিজেই তখন বললেন যে আমি পশ্চিম পাকিস্তান রিপ্রেজেন্টেটিভ, আমাকে অর্ধেক দিতে হবে, ক্ষমতা দিতে হবে। সাথে সেও দায়ী। হ্যাঁ, সেও দায়ী। জুলফিকার আলী ভুট্টো দায়ী। এবং সেই সময় বিচারপতি হামিদুর রহমানের একটা কমিশন রিপোর্ট আছে, খুবই ইম্পর্টেন্ট কমিশন রিপোর্ট, সেখানে কিন্তু উনি জুলফিকার আলী ভুট্টোকে দায়ী করেছিলেন। এটা অনেকদিন আনপাবলিশ ছিল, সেই জন্যই পরে তার ফাঁসি হয়েছে। সো আমি মনে করি যেটা ষড়যন্ত্র তো থাকবেই, কিন্তু ফ্যাক্টটা তো পাকিস্তানি তো গণহত্যা করেছে। এই দেশের 1 কোটি মানুষ ইন্ডিয়া পালিয়ে গেল কেন? কি হয়েছিল? কিছু একটা তো হয়েছিল, বিশাল ঘটনা। এবং সেই 1 কোটি লোককে ইন্ডিয়া সেই সময় যদি আশ্রয় না দিত, তাহলে আরও অনেক বেশি মানুষ মারা যেত। এবং শারমিন তাজউদ্দিন সাহেবের মেয়ের একটা বই আছে, সেখানে কিন্তু তিনি বলেছেন, তাজউদ্দিন সাহেব ইন্ডিয়ায় গিয়ে দেখলেন যে যুদ্ধের বা পাকিস্তান ভাঙার কোনো আলোচনাই মুজিব ভাই করেনি। তার বইয়ের বক্তব্য, শেখ মুজিব পাকিস্তান ভাঙতে চায়নি। উনি মুসলিম লিগার ছিলেন, উনি পাকিস্তান ক্রিয়েট করেছিলেন, উনি 6 দফা চেয়েছিলেন, এটা সত্য। 6 দফাটা উনি ভয়াবহভাবে চেয়েছিলেন। কিন্তু 24-25 তারিখে উনি বলেছেন যে আই ডোন্ট ফরগেট আই এজ এ মুসলিম লিগার, আমি পাকিস্তান ভাঙবো না। তো পাকিস্তান এটা চাপিয়ে দিয়েছে। যে দেশটি লাড়কেলেঙ্গে পাকিস্তান বলে ধর্মের ভিত্তিতে পাকিস্তানের সাথে গেল, তারই কাজিন ব্রাদার, আর তারা আমাদেরকে পুয়োর কাজিন বলতো আমরা হচ্ছে তাদের পুয়োর কাজিন, তারা আমাদেরকে 71 সালে গণহত্যা করলো। পুরো ইসলামাইজেশনের যে পজিটিভ ধারাটা ছিল নষ্ট হয়ে গেল, এলোমেলো হয়ে গেল। এই এলোমেলো হওয়ার জন্য তো এই রিজনটা ডিস্টাবলিশ তো 71-ই হয়ে গেল স্বাভাবিকভাবে। এবং যখন বাংলাদেশ স্বাধীন হয়ে গেল, পাকিস্তান আলাদা হয়ে গেল, তখন থেকে ইন্ডিয়া পাকিস্তান আর কম্পিটিটর থাকলো না। পাকিস্তান উইক হওয়া শুরু করলো, ইন্ডিয়া স্ট্রং হওয়া শুরু করলো। ইন্ডিয়ার কম্পিটিটর তখন হয়ে গেল চায়না। 71-এর পর থেকে কিন্তু চায়নাই ইন্ডিয়ার কম্পিটিটর। নাও দ্য ফ্যাক্ট রিমেইন, পাকিস্তানের পাশে তো ইরান আছে, আর অনেক দেশ আছে বর্ডার। আমাদের পাশে তো কোনো বর্ডার নাই। আমাদের বর্ডার আছে আফগানিস্তান, মায়ানমার, যেটা একটা যুদ্ধরাষ্ট্র, এবং আমাদের সাথে যুদ্ধ করতে পারে যে কোনো সময় মায়ানমার এখন যারা আছে। আর বাকি 3 দিক দিয়ে আমরা ঘেরা হচ্ছি সম্পূর্ণভাবে ইন্ডিয়া। এই বাস্তবতার ভিত্তিতে আমাদের একটা দেশপ্রেম, একটা ডিগনিফাইড ফিলোসফি আনতে হবে। নিউ ডক্ট্রিন দরকার বাংলাদেশে, নিউ বাংলাদেশ ডক্ট্রিন দরকার, যেটা
বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, বর্ডারকে বজায় রাখবে, আমরা শেষ করব আবার সময়। ইন্ডিয়াকেও হস্টাইল করবে না। এটাই ইম্পর্টেন্ট। ইন্ডিয়া যদি কন্টিনিউয়াস হস্টাইল থাকে, আপনি হস্টাইল নাইবারের সাথে পাশে থেকে অর্থনৈতিক উন্নয়ন কিভাবে করবেন? এই গোল্ডেন মিনের ব্যালেন্সটা কিন্তু জিয়াউর রহমান করেছিলেন, এরশাদও করেছিলেন, খালেদা জিয়াও করেছিলেন, শেখ হাসিনাও করেছিলেন। হ্যাঁ, বিগত সময় জিনিসটা একটা নগ্নভাবে হয়ে গেছে, যেটা খুব খারাপ হয়েছে। কিন্তু সামনে আমাদের দেশটাকে বাঁচাতে গেলে এখানে একটা গোল্ডেন মিনস বের করতে হবে। বিজেপি খারাপ, সবই তো বুঝলাম। তো ডক্টর ইউনূস তো মোদী সাহেবের সাথে দেখা করলেন, ভারতীয় প্রধানমন্ত্রী মোদীর সাথে দেখা করলেন না, বিক্রম মিশ্রের সাথে দেখা করলেন না। তো এরাও তো বিজেপিরই প্রোডাক্ট, দেখা তো করলেন কেন? ওই যে 3 দিকে বর্ডার, ওই যে রাষ্ট্র, ওই যে দেশটা বাঁচাতে হবে দেশের স্বার্থে। দেশের স্বার্থে আমাদের আমেরিকা, ভারত, চায়না সব দেশেরই ফ্রেন্ডশিপ লাগবে, মর্যাদাপূর্ণ ফ্রেন্ডশিপ। ওই মর্যাদার জন্য আমাদের সেনাবাহিনী একটা শক্তিশালী প্রতিষ্ঠান, আর রাজনীতিবিদের এই বিষয়ে একমত হতে হবে যে আমরা এই যে এইসব মর্যাদার জায়গায় কোনো ছাড় দিব না। আপনাকে ধন্যবাদ ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি, অবসরপ্রাপ্ত এমএ হক, আপনাকেও ধন্যবাদ। সম্মানিত দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য কৃতজ্ঞতা। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রইল। দেখা হতে পারে সেই অনুষ্ঠানে। ভালো থাকবেন সবার জন্য।